প্রিয় শিক্ষার্থী, আজ আমরা আবার এক সপ্তাহ পরে মিলিত হলাম। গতদিন ক্লাসটি যে জায়গায় শেষ করেছিলাম ঠিক তারপর থেকে আজকে ক্লাস করার কথা, কিন্তু তার আগে আমি মনে করি যে বিষয়টি তোমাদের সবচেয়ে আগে করার দরকার সেটি হচ্ছে পূর্ব পাঠ যে করেছি তার পূর্ববর্তীতে যত পাঠ করেছি আমার মনে হয় সেটি যথেষ্ট পরিমাণ, যথেষ্ট ক্লাস হয়েছে এবং সেই ক্লাসগুলো নিয়ে একটু কথা বলা বোধহয় সবার আগে দরকার। তার আগে একটু কমেন্টস করে জানাও যে আমাকে শোনা যাচ্ছে কিনা। আজকে ক্লাস করার কথা, কিন্তু তার আগে ধন্যবাদ। আমরা দেখি, আমরা দ্বিতীয় পত্রের যে অংশটুকু পড়েছিলাম তার দুটি অংশ, একটি ছিল ব্যাকরণ, একটি হচ্ছে নির্মিতি। ব্যাকরণের অংশে আমি যা যা পড়িয়েছি সেটি হচ্ছে উচ্চারণের নিয়ম, আমি উচ্চারণের নিয়ম শুধু বলেছিলাম, বানানের উচ্চারণের অংশটুকু তোমাদের আসাদ স্যার দেখিয়েছেন। দ্বিতীয় দেখিয়েছিলাম বাংলা বানানের নিয়ম, তারপরে ব্যাকরণিক শব্দশ্রেণী আসাদ স্যারই পড়িয়েছেন। সেখানে তোমাদের তারপরের অংশ ছিল তোমাদের বাংলা শব্দ গঠন, তোমাদের শব্দ গঠন হয়েছে, বাক্যতত্ত্ব, বাক্যতত্ত্বের সবটুকু পড়ানো হয়েছে। তাছাড়া ভুল অপপ্রয়োগ, শুদ্ধ প্রয়োগ। আমরা এই বিষয়গুলো দেখেছি। এর মধ্যে তোমাদের কোথাও না কোথাও সমস্যা থাকতেই পারে। দেখলাম গত ক্লাসে আসাদ স্যার আবার তোমাদের সমাস পড়াচ্ছেন। তোমরা যার যে জায়গাটিতে সমস্যা আছে তোমরা কমেন্টস বক্সে লিখবে, অথবা আমার ফোন নাম্বার তোমরা জানো, ফোন নাম্বারে আমাকে জানাবে, আমি পরের দিনের ক্লাসটি ঠিক সেইভাবেই করব। কিন্তু তার আগে আমাদের কিছু কাজ করা দরকার। সেটি হচ্ছে এই যে আমরা পড়লাম সেখান থেকে কি ধরনের প্রশ্ন হয় সেগুলোকে আমরা সঠিকভাবে জানি। যদি না জানি, শুরু করি একটু নিচ থেকে। শব্দ গঠন, এখান থেকে কি ধরনের প্রশ্ন হয়? শব্দ গঠন থেকে যে প্রশ্নগুলো হয় তার মধ্যে দু ধরনের প্রশ্ন হয়। একটি হচ্ছে রচনামূলক প্রশ্ন, অর্থাৎ তার ভিতর থেকে কিছু ব্যাখ্যামূলক প্রশ্ন চাওয়া হয়, আর কিছু একেবারেই ব্যাকরণ নির্ভর। তাহলে আমরা দেখি সংজ্ঞামূলক বা বর্ণনামূলক প্রশ্নগুলো কি থাকে। যেহেতু শব্দ গঠন, সে এটির কাজটি হচ্ছে শব্দ নিয়ে। তাহলে শব্দ কাকে বলে? এটিকে তিন ভাগে ভাগ করা যায় শব্দকে। একটা হচ্ছে গঠনানুসারে, অর্থানুসারে এবং উৎসানুসারে। আমি একসাথেই লিখছি। গঠনানুসারে, অর্থানুসারে এবং উৎসানুসারে শব্দের শ্রেণীবিভাগ আলোচনা করো। শব্দের শ্রেণীবিভাগ আলোচনা করো। এখানে লক্ষ্য করে দেখো, তিনটি প্রশ্ন আমরা পাচ্ছি। তাছাড়া এখান থেকে আরেকটি প্রশ্ন হতে পারে, শব্দ গঠন কি? এটি সবচেয়ে বেশি হয়। শব্দ গঠন কি? কি কি প্রক্রিয়ায় শব্দ গঠিত হয়? কি কি প্রক্রিয়ায় শব্দ গঠিত হয় আলোচনা করো। অথবা
যেহেতু এটিতে তোমাদের 5 নাম্বার থাকে, এটিকে সংক্ষিপ্ত করে বলা হয় যে অন্তত 5টি বা 4টি বিষয়ের ব্যাখ্যা দাও। এই প্রশ্নটির ক্ষেত্রে তোমাদের খেয়াল রাখতে হবে শব্দ গঠন কি। এটি কিন্তু শব্দ কাকে বলে না, নিঃসন্দেহে মনে আছে। যে প্রক্রিয়ায় শব্দ গঠিত হয় সেই প্রক্রিয়াটাকে শব্দ গঠন প্রক্রিয়া বলে। কি কি প্রক্রিয়ায় শব্দ গঠিত হয় তোমাদের মনে আছে? মূলত 3টি বলেছিলাম। একটি হচ্ছে সমাস, প্রত্যয়, আর একটি উপসর্গ। এই সমাস, প্রত্যয়, উপসর্গ ছাড়া আর কি কি থাকে সেই ক্ষেত্রে বলেছিলাম, একটু মুছে নিচ্ছে, সন্ধি, বিভক্তি, পদ পরিবর্তন, আর হচ্ছে দ্বিরুক্তি। এই যে 7টি বললাম, মূলত এই 7টিকেই তোমরা লিখবে, তার বাইরে যাওয়ার দরকার নেই। আরো আছে কয়েকটি প্রক্রিয়া, সেই প্রক্রিয়াগুলো আমাদের এইখানে আসছে না। সুতরাং আমরা শব্দ গঠনের প্রক্রিয়াগুলো দেখলাম। তার থেকে যদি তোমাদেরকে বলা হয় যে 5টি আলোচনা করো, বা তুমি যদি বলে যে প্রক্রিয়াগুলো আলোচনা করো, তাহলে এই 7টির আলোচনা করবে। এই আলোচনা মানে কি তুমি সমাসের পূর্ণ রূপ লিখবে বা প্রত্যয়ের পূর্ণ সবকিছু লিখবে? না, এত কিছু লেখার দরকার নেই। তাহলে আমরা কি লিখবো, কতটুকু লিখবো? প্রত্যেকটির সংজ্ঞাগুলো আমরা শিখব। 1 বা 1.5টি লাইন লাগবে। লিখলে সংজ্ঞাটা লেখার পরে বলবে যে এই প্রক্রিয়ায় নতুন শব্দ গঠিত হয়। যেমন 2টি ধ্বনির মিলনকে সন্ধি বলে, বা লেখার পরে লিখবে যে সন্ধির মাধ্যমে নতুন শব্দ গঠিত হতে পারে। নিচে একটি উদাহরণ দিয়ে দিলে। সমাসের বিষয়টি ঠিক তাই লিখলে, এবং সমাসের সেই ঘটনাটা লেখার পরে লিখলে যে সমাসের মাধ্যমে নতুন শব্দ গঠিত হতে পারে। প্রত্যয়ের ক্ষেত্রে একই, আবার উপসর্গের ক্ষেত্রে একই। এইখান থেকে আরো কিছু প্রশ্ন আসতে পারে। আরেকটি প্রশ্ন আসতে পারে উপসর্গ থেকে। উপসর্গ কাকে বলে? উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে, আলোচনা করো। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে অর্থবাচকতা কি, অর্থদ্যোতকতা কি। এই দুটির অংশ আমরা পূর্বেই ব্যাখ্যা করেছি, তারপরে আমি একটু বলে দিচ্ছি। অর্থাৎ উপসর্গগুলো কি? প্র, পরা, অপ, সম, নি, অনু, এইগুলো উপসর্গ। লক্ষ্য করে দেখো, এগুলো নিজের কোনো অর্থ নেই। তার মানে অর্থবাচকতা নেই। আবার এগুলো যখন যুক্ত হয়, হারের সাথে যখন যুক্ত হলো, তাহলে হয়ে গেল প্রহার। নামের সাথে যুক্ত হলে প্রণাম, কাশের সাথে যুক্ত হলে প্রকাশ, চারের সাথে যুক্ত হলে প্রচার, দ্বীপের সাথে যুক্ত হলে প্রদীপ। এই যে আমরা লিখলাম, এই সব কিছুই যদি আমরা বিশ্লেষণ করে দেখি, যখন শব্দটি গঠন করলো তখন সেটি অর্থদ্যোতকতা, তার মানে তার অর্থদ্যোতকতা আছে। এই বিষয়টি ব্যাখ্যা করে প্রমাণ করতে বলেছে। তাহলে আমরা লিখতে পারবো সেখানে অর্থবাচকতা এবং অর্থদ্যোতকতা, এই দুটি শব্দের যখন পার্থক্য এবং উদাহরণ দিয়ে তুমি বুঝাবে, তখন কিন্তু হয়ে যাবে। নেক্সট দেখি, এখান থেকে আরো কোনো প্রশ্ন হতে পারে। উপসর্গ থেকে আরেকটি প্রশ্ন হতে পারে, সেটি হচ্ছে নিম্নের উপসর্গ যুগে শব্দ গঠন করো। তোমাদের হয়তো মনে হতে পারে যে আজকে স্যার এগুলো পড়াচ্ছেন কেন। লক্ষ্য করে দেখো, আসলে এই লকডাউনের ফলশ্রুতিতে আমাদের ক্লাস করার কথা ছিল, প্রি টেস্ট পরীক্ষার কথা ছিল। নভেম্বর মাসে আমাদের
টেস্ট পরীক্ষা দেওয়ার, অক্টোবর নভেম্বরে আমাদের টেস্ট পরীক্ষা দেওয়ার কথা ছিল। আমরা সব দিক থেকে পিছনে চলে গেলাম। অন্যদিকে তোমাদের বড় ভাই যারা রয়েছেন তারা কি করছেন? তারাও কিন্তু পরীক্ষা দিতে পারছে না, তারাও আটকে আছেন। এই যে তারা পরীক্ষা দিতে পারছে না আর তোমরা বসে আছো, এপ্রিলের পর থেকে লক্ষ্য করে দেখো কয় মাস তোমাদের চলে গেল। তোমরা কিন্তু এই জায়গাটিতে সেশন জটে আছো। এখন তোমাদের উচিত হচ্ছে বড় ভাইদের কথাও চিন্তা করবে না, ক্লাসের কথাও সেভাবে চিন্তা করবে না। আমরা অনলাইনে ক্লাসগুলো নিচ্ছি, সেইগুলো থেকে যতটুকু পাচ্ছ, আমার মনে হয় যে একই জিনিস বারবার পড়ানোতে অনেকটাই পেয়ে গিয়েছ, ক্লাসেও হয়তো ততটা তোমরা পাইতে না। ঠিক এই জায়গাটি থেকে তোমরা যতটুকু পারো নিয়ে নিলে, এবং তারপরে যে কাজটি করবে সেগুলো বারবার চর্চা করতে থাকো। যত প্র্যাকটিস করবে ব্যাকরণের বিষয়, যত প্র্যাকটিস করবে তত নির্ভুল হবে। পারফেক্ট হওয়ার জন্য প্র্যাকটিস তোমাকে করতেই হবে। আর প্র্যাকটিস করার জন্য তোমরা কি করবে? বিগত 4-5 বছরের বিভিন্ন বোর্ডে যে প্রশ্নগুলো এসছে সেই প্রশ্নগুলো তোমরা দেখো, এবং সেই 4-5 বছরে তোমরা দেখো, যেমন আমি এখন শব্দ গঠন পড়াচ্ছি, শব্দ গঠন থেকে কি কি ধরনের প্রশ্ন এসেছে সবগুলো প্রশ্নকে একসাথে করো। করে সেটা হয়তোবা তোমার একদিন চলে যাবে, সারাদিন চলে যাবে, যাক না, সারাদিনে একেবারে উত্তর সহ সেগুলো করো। সেখানে তুমি সর্বোচ্চ সমাসের শব্দ পাবে 120 থেকে 122টি, প্রত্যয়ের শব্দ পাবে 110-15টি, আর কিছু প্রশ্ন পাবে। এখন এই ধরনের যদি একটি প্রশ্ন আসে তোমার, এবং এটা এসেছে 2 একবার, নিম্নের উপসর্গ যুগে শব্দ গঠন করো। আবার এই প্রশ্নটিকেও একটু ঘুরিয়ে কখনো কখনো বলা হয়, নিম্নের উপসর্গ যুগে শব্দ গঠন করে বাক্যে প্রয়োগ দেখাও। এটা হলে একটু মনে হচ্ছে কঠিন, কিন্তু আসলে না। একটি শব্দ গঠন করবে এবং সেই শব্দটি গঠন করে সেই শব্দটি কোথায় লিখবে? বাক্যে লিখবে। কিরকম? এই যে মাত্র লিখলাম, প্র দিয়ে প্রচার, প্রচারের সাথে যুক্ত হয়ে প্রচার হলো। তাহলে তোমরা যদি বাক্য লিখো তাহলে লিখবে প্রচারেই প্রসার, বাক্য হয়ে গেল। তাহলে এই যে বাক্যটি লিখলে, তোমার যদি বাক্য না চায় তাহলে লিখার দরকার নেই, যদি চায় তাহলে লিখবে। এটি কিন্তু এইভাবেও থাকে, একটি শব্দ দেয়া, একটি উপসর্গ দেয়া থাকতে পারে, 5টি শব্দ লিখে বাক্য রচনা করতে হতে পারে, অথবা 5টি, 6টি, 7টি শব্দ থাকবে, এই উপসর্গ যুগে বাক্য রচনা করো। অথবা দেখা গেল 8টি উপসর্গ থাকবে, তার থেকে 5টি উপসর্গ দিয়ে বাক্য রচনা করো, শব্দ তৈরি করে বাক্য রচনা করো। তাহলে উপসর্গ থেকে আমাদের কি ধরনের প্রশ্ন আসতে পারে? 2টি প্রশ্ন আসতে পারে। একটি হচ্ছে উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থের দ্যোতকতা আছে, আলোচনা করো। আরেকটি প্রশ্ন হচ্ছে উপসর্গ যোগে শব্দ গঠন করো এবং বাক্যে প্রয়োগ দেখাও, সর্বোচ্চ বাক্যে প্রয়োগ দেখাও। এতটুকু আসতে পারে। তাহলে আমরা দ্বিতীয় প্রশ্নে যাই, বাক্যতত্ত্ব। বাক্যতত্ত্ব থেকে তোমাদের কি কি প্রশ্ন হয়? এখানে খুব অধিক প্রশ্ন হয় না। বাক্যের সংজ্ঞা চাইতে পারে, বাক্য কাকে বলে, বাক্য কাকে বলে। তোমরা অনেকেই লিখো, একটি ভুল লিখো, কতগুলো অর্থপূর্ণ শব্দ পাশাপাশি বসে যদি বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বাক্য বলে। তোমরা এই যে একটি শব্দ লিখলে অর্থপূর্ণ, এটি কি লেখার কোনো দরকার আছে? শব্দ হতে গেলেই তার অর্থ থাকতে হবে, এটি মাস্ট। শব্দ হতে গেলেই তার অর্থ থাকতে হবে। তাহলে যেহেতু আমি শব্দ জানি বিধায় আমি বাক্যে পদার্পণ করেছি, সুতরাং অর্থপূর্ণ এখানে লেখার কোনো দরকার নেই। কতগুলো শব্দ পাশাপাশি বসে যদি বক্তার মনোভাব সম্পূর্ণরূপে প্রকাশ করে তাকে বাক্য বলে। তারপরে দেখো, সংজ্ঞা দেওয়ার পরে তোমরা সবসময় মনে করবে যে প্রত্যেকটা সংজ্ঞা দেওয়ার পরে তোমাদের একটি করে উদাহরণ দেওয়া উচিত। প্রত্যেকটা সংজ্ঞা, সেটা উদাহরণ চাক কিংবা না চাক।
তারপরে একটা উদাহরণ দিলে আমি ভাত খাই। লক্ষ্য করে দেখো, আমরা বাঙালি না? বাঙালি, বাঙালিকে যদি বলা হয় বাক্য বলার জন্য, সেটা আমি মুখ ফসকেই কিন্তু বলে দিয়েছি কি, আমি ভাত খাই। এই যে ভাত খাই, কেন বাঙালি এই বাক্যটা সবচেয়ে বেশি বলে কেন? কারণ আমরা বাঙালি যারা, তারা হচ্ছে মাছে ভাতে বাঙালি, এবং তার জন্যই কিন্তু এই বিষয়টি আমরা লিখি। তারপরে আসি, বাক্যের এই প্রশ্নটির পরের অংশটি তোমাদেরকে বলে দিচ্ছি, সেটাও তোমরা জানো, তোমাদেরকে পড়ানো হয়েছে। গঠনানুসারে বাক্যের শ্রেণী বিভাগ। গঠনানুসারে বাক্যের শ্রেণী বিভাগ। গঠনানুসারে বাক্যের শ্রেণী বিভাগ যখন তোমাকে বলা হবে, তখন তুমি আলোচনা করবে কিভাবে। তোমরা নিঃসন্দেহে জানো যে বাক্যকে গঠন অনুসারে কয় ভাগে ভাগ করা যায়, বলতে পারবে? কি কি জানো? নিঃসন্দেহে বলতে পারবে। গঠন অনুসারে বাক্যকে কয় ভাগে ভাগ করা যায়? প্রথম দেখো, গঠন অনুসারে বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়: সরল, জটিল আর যৌগিক। এখন সরল বাক্য কাকে বলে? তোমরা জানো সরল বাক্য কাকে বলে? যে বাক্যের একটি উদ্দেশ্য এবং একটি বিধিও থাকে, তাকে সরল বাক্য বলে। এখন উদ্দেশ্য কি? একটার সাথে আরেকটা প্রশ্ন যদি আমরা এইভাবে করে যেতে থাকি, তাহলে আমাদের জন্য কঠিনই মনে হবে, তাই তো? কিন্তু এটিকে সহজভাবে বলো যে তোমাদেরকে বলতে চেয়েছিলাম শেয়ার করতে, আমি নিজেই তো পারি না শেয়ার কিভাবে করে। তারপরে দেখো, 3 প্রকার পেয়েছি: সরল, জটিল আর যৌগিক। তোমরা এই প্রশ্নটা যদি আসে গঠন অনুসারে শ্রেণী বিভাগ, তখন কি করবে? তোমরা এই 3টি লিখলে, লিখার পরে 3টার সংজ্ঞা দিলে, একটি করে উদাহরণ দিলে, প্রশ্নের উত্তর শেষ। এই বাক্যটাই আসলো, একটু ঘুরে, এইটা না আসে অন্য একটা আসলো, অর্থানুসারে শব্দ কত প্রকার, না বাক্য কত প্রকার, অর্থানুসারে বাক্য কত প্রকার আলোচনা করো। সেক্ষেত্রে তোমাদেরকে যে 7 প্রকার বাক্য দেখিয়ে দেওয়া হয়েছে, তোমরা ইংরেজির সাথে মিলিয়ে লিখবে না, এখানে 2টি বেশি লিখতে হবে, অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ আর এক্সক্লামেটরি। এইটুকু লিখলে হবে না, তার বাইরে তোমাদের কি করতে হবে? 2টি বাক্য অতিরিক্ত লিখতে হবে। মনে আছে? একটি হচ্ছে কার্যকারণাত্মক, আর একটি হচ্ছে সন্দেহদ্যোতক। এই 2টি বাক্যকে তোমরা অতিরিক্ত হিসেবে লিখে সংজ্ঞা দিবে, উদাহরণ দিবে, প্রশ্ন শেষ, প্রশ্নের উত্তর। তৃতীয় প্রশ্ন, যে প্রশ্নটি সবচাইতে বেশি বার এসেছে, সেটি হচ্ছে বাক্য কাকে বলে, একটি সার্থক বাক্যের কি কি গুণ থাকে আলোচনা করো।